ময়ূরাক্ষী নদী তীরের একটি গ্রাম্য শ্মশান। সন্ধেবেলায় একটি আলো জেলে বসে আছে এই শ্মশানেরই এক কর্মচারী। এর নাম কানাই। গ্রামের বাইরের এই শ্মশানে সারাদিনে একটা দুটো মৃতদেহ আসে, কোনোদিন তাও আসে না। তার কারণ মনুষ্য বসতি এখান থেকে একটু দূরে। কিছু বাড়িঘর দিনের বেলা শ্মশান থেকে দেখা যায়, তবে এখন অন্ধকার। তাই এই সময় শ্মশান থেকে চারিদিকে তাকালে কেবলমাত্র দূর দূরান্ত পর্যন্ত বিস্তৃত মাঠ এবং তার মাঝে খেজুর গাছ, নারকেল গাছ এবং কলা গাছের সারি দেখা যায়। শ্মশানখানাও বেশি বড় নয়। এখানে অফিস বলতে রয়েছে এই ছোট্ট কুঁড়ে ঘরটা। তার পাশে দাহ করার কাঠ মজুত করে রাখা আছে, আর চারিদিকে পোড়া কাঠ, ছেঁড়া মাদুর, ভাঙা কলসি ইত্যাদি পড়ে আছে। কানাই ছাড়াও এই শ্মশানে আরও একজন কাজ করে, তবে তার কাজের সময় শুধু দিনের বেলা। কানাই এই কাছেই একটি গ্রামে থাকে। বাড়িতে তার অসুস্থ মা আর সেই থাকে। তার বাড়ি খুবই দারিদ্র্যের মধ্যে দিয়ে যাচ্ছে, তার কারণ তার বয়স্ক মা তো অসুস্থ বটেই, তার সাথে কানাইয়ের নিজেরও একটি দুরারোগ্য ব্যাধি হয়েছে। তার ডাক্তার কাকু বলেছে তার হাতে আর বেশি সময় নেই। বেতন যা পায় তার প্রায় সবটাই চলে যায় ওষুধপত্রে। সে নিজের মৃত্যুর জন্যে যতটা না ভয় পাচ্ছে, তার থেকে বেশি ভয় পাচ্ছে তার মাকে নিয়ে। তার মৃত্যুর পর তার মায়ের কি হবে? স্বভাবের দিক থেকে কানাই অত্যন্ত ভালো এবং নিরীহ। আজ পর্যন্ত কারোর ক্ষতি সে করেনি। তবে ঈশ্বর তাকেই কেন এই মহাবিপদে ফেলল? ডাক্তার তার বাবারই বন্ধু তুষার কাকু, তিনিই কেসটা দেখছেন। তিনি কানাইকে বলেছেন, দেখ বাবা কানাই, ওষুধ দিয়ে হয়তো তোর রোগটা সেরে যেতে পারে, তবে তার আশা খুবই কম। তবুও আমি আমার সাধ্যমতো চেষ্টা করব তোর এই অসুখটা সারিয়ে তোলার। আর একটা কাজ কর, কিছুদিন পর একটা পরীক্ষা করিয়ে দেখা, দেখি কোনো উন্নতি হচ্ছে কিনা। চিন্তা করিস না, আমি তোর পাশে আছি রে বাবা, চিন্তা করিস না। রাত তখন প্রায় 9টা বাজে। কুঁড়ে ঘরখানার মধ্যে মনমরা হয়ে বসে আছে কানাই। চিন্তায় চিন্তায় তার চোখের তলায় কালি পড়ে গিয়েছে। তার সামনে একটা টেবিল, তার উপরে একটি মাত্র খাতা এবং একটা আলো জ্বালানো। মৃতদেহ আসলে ময়না তদন্তের কাগজ দেখে মৃত ব্যক্তির নাম লিখতে হয় ওই খাতায়। মাথায় যতই চিন্তা থাকুক বা না থাকুক, কানাই তার কাজে কোনো ত্রুটি রাখে না। সন্ধে থেকেই একটু মেঘ করেছিল। কানাই ভাবছিল, যেই শ্মশানে এতদিন ধরে সে কাজ করে এলো, হয়তো কিছুদিনের মধ্যেই এইখানেই তার নিথর দেহটা কাপড় মুড়ি দিয়ে পড়ে থাকবে। এইসব ভাবতে ভাবতে কিছুক্ষণের মধ্যেই ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছে। সেই ঝিরিঝিরি বৃষ্টির শব্দের মধ্যে কানাই কোনো একজনের পায়ের শব্দ শুনতে পেল। কানাই হাঁক দিতে যাবে, তার আগেই একজন ব্যক্তি সেই কুঁড়ে ঘরের মধ্যে প্রবেশ করল। যে লোকটা প্রবেশ করেছে সে একজন সাধু। কানাই অনেক বছর ধরেই শ্মশানে কাজ করছে, কিন্তু আজ পর্যন্ত সে কোনো কিছুতেই ভয় পায়নি। তবে এই লোকটার বেশভূষা দেখে কানাই একটু ভয় পেয়ে গিয়েছিল, কারণ লোকটার চোখ মুখ থেকে শুরু করে
পরনের বস্ত্র পর্যন্ত সব কিছুই টকটকে লাল। কেমন আছিস কানাই? আগে আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। তুই আমাকে চিনবি কি করে? তুই তো আমাকে কোনোদিন দেখিসনি। আচ্ছা, তা আপনিও তো আমাকে কোনো দিন দেখেননি, তাহলে আপনি আমার নাম জানলেন কি করে? শুধু তোর নাম কেন, তোর জীবনের সব সমস্যার কথা আমার জানা আছে। তোর অপথ্যকর রোগের কথা, তার সাথে তোর মায়ের অসুস্থতার কথা, সবই আমি জানি। কানাই তো একেবারে হয়ে গেছে। তার নিজের রোগের কথা একমাত্র তুষার কাকু ছাড়া আর কেউ জানে না। তাহলে এই লোকটা সে কথা জানলো কিভাবে? কি কি ভাবছিস আমি কিভাবে জানলাম? শোন, বলছি, আমি তন্ত্র সাধনা করে বহু প্রকারের তন্ত্র প্রক্রিয়া শিখেছি। মানুষের মন পড়ার বিদ্যেও আমার জানা আছে, আর তাই দিয়েই আমি তোর সমস্যার কথা জানতে পেরেছি। বুঝতে পেরেছি। তবে এখন আমি আপনার জন্যে কি করতে পারি? হুম, ঠিক আছে, তাহলে আর কথা না বাড়িয়ে সোজাসুজি বলেই ফেলি। আসলে আমার কিছু মৃতদেহর দরকার, আর সেটা তুই আমাকে জোগাড় করে দিবি। কি কি বলছেন আপনি? শ্মশানে আসা দাহ করার লাশ, সেগুলো আমি আপনাকে দিয়ে দেব? এটা বেআইনি, আর বেআইনি কাজ আমি করি নে। আহা, বেআইনি কাজ করতে আমি বলছি নে। দেখ, শ্মশানে যেসব বেওয়ারিশ লাশ আসে, সেগুলো দাহ করার পর কি হয় কেউ তো আর দেখতে আসে না। তাই লাশগুলোই দিয়ে দিস। আর তাছাড়া আমি তো ওগুলো তোকে আবার ফেরত দিয়ে দেব। কানাই হ্যাঁ না কিছুই বলছিল না। তখন সেই লোকটি কানাইকে এমন একটা কথা বলল, যেটা শুনে কানাইয়ের অর্ধনিদ্রাচ্ছন্ন ইন্দ্রিয়গুলো মুহূর্তেই সজাগ হয়ে উঠল। সে বলল, শোন কানাই, তোর সব অসুখ আমি ঠিক করে দেব। কি 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 বলছেন আপনি? হ্যাঁ, তুই ঠিকই শুনেছিস। তোর মায়ের অসুখ, এমনকি তোর সেই রোগ যা ডাক্তার বলেছে ঠিক হবে না, সে সব আমি ঠিক করে দেব। সেই প্রক্রিয়াও আমি জানি। কানাই খানিকক্ষণ চুপ করে থেকে একটু ভেবে নিল। তারপর বলল, ঠিক আছে, আমি রাজি। এখানে যখনই বেওয়ারিশ মৃতদেহ আসবে, সেগুলো আমি আপনাকে দিয়ে দেব। তবে আপনি আমার অসুখটা সারিয়ে দিতে পারবেন তো? অবশ্যই। প্রায় ৩-৪ সপ্তাহ কেটে গিয়েছে। ইতিমধ্যে কানাই সেই লোকটিকে ৩টি বেওয়ারিশ মৃতদেহ চালান করেছে। যে 3টি লাশ সে পাঠিয়েছে, সেগুলির সবই অপঘাতে মৃত। কেউ গাড়ির নিচে চাপা পড়ে মরেছে, একজন জলে ডুবে, ও আর একজন মাথা ফেটে। নিজের রোগ সেরে যাওয়ার কথা ভেবে প্রথমে সে ভেবেছিল এগুলো তো মৃতদেহ, তার উপর বেওয়ারিশ লাশ, এইটুকু কাজের বদলে যদি তার প্রাণ বেঁচে যায়, তাহলে কারোর কোনো ক্ষতি তো হচ্ছে না। তবে প্রথম মৃতদেহটা দেওয়ার পর থেকে তার মনটা কেমন যেন কু ডাকতে লাগলো। কে জানে মৃতদেহগুলো নিয়ে যে কি করছে লোকটা। তার মনে হতে লাগলো কাজটা উচিত হচ্ছে না। লোকটা মোট
কতগুলো লাশ নেবে আর সেগুলো ফেরতও যে দেবে বলেছে, কিন্তু কবে? মৃতদেহ তো বেশি দিন রাখা যায় না। নদীর জল কুলুকুলু শব্দ করে বয়ে চলেছে। আজ সারা দিনে একটা মাত্র মৃতদেহ দাহ করা হয়েছে, সেটার ধোঁয়াও এখনও একটু একটু করে বেরোচ্ছে। কানাই সেই অফিস ঘরে বসে ঝিমোচ্ছিল, তখন সে যেন বাইরে থেকে কার ডাক শুনতে পেল। কানাই, কানাই, বাইরে এসো, বাইরে এসো। সেই ডাক শুনে কানাই চমকে উঠল। তারপর সেখানেই বসে সে ডাক দিল, কে কে ডাকছে বাইরে? কানাই মনে করল কেউ হয়তো মরা নিয়ে এসেছে দাহ করার জন্যে, তাই সে উঠে বাইরের দিকে গেল। তবে বাইরে এসে সে কাউকেই দেখতে পেল না। কাউকে না দেখে সে আবার ডাক দিল, কে? কেউ কি আছে? আমরা আমরা আছি। আমরা কারা? আর কোথায় লুকিয়ে কথা বলছো? সামনে এসো। তারপর কানাইয়ের সামনে বীভৎসরূপী তিনজন হাওয়ায় ভেসে উঠল। তাদের মধ্যে একজনের হাত কাটা, কারোর সারা শরীরে বড় বড় সেলাইয়ের দাগ, আবার একজনের মাথা থ্যাতলানো এবং তার পেটের উপর থেকে একটা বিরাট বড় লরির চাকা চলে গিয়েছে, সেটাও বোঝাই যাচ্ছে। তার মাথাতেও একটা বিরাট বড় সেলাই। কানাই এদের চিনতে পেরেছে। এই সপ্তাহে এই 3টে মৃতদেহই সে ওই লোকটাকে চালান দিয়ে এসেছে। কানাই ভয়ে ভয়ে তাদের জিজ্ঞেস করল, তোমাদের আমি চিনতে পেরেছি। তোমাদের মৃতদেহই তো আমি ওই লোকটাকে দিয়ে এসেছি। তোমরা কি এখন আমাকে মারতে এসেছো? না কানাই, ভয় নেই। আমরা তোমার কোনো ক্ষতি করতে আসিনি, বরং আমরা এসেছি তোমার কাছে সাহায্য চাইতে। সাহায্য? আমি তোমাদের কি সাহায্য করব বলো? দেখো কানাই, ওই লোকটা যাকে তুমি মৃতদেহ দিয়েছ, ও একটা শয়তান কাপালিক। ও তোমাকে যা যা বলেছে সব সব মিথ্যে। ও তোমার কোনো রোগ ভালো করতে পারবে না কানাই। ও তোমাকে মিথ্যে লোভ দেখিয়েছে যাতে তুমি ওকে মৃতদেহগুলো দাও। রোগ সারাবে না তাহলে? ঠিক আছে, কি আর করা যাবে। তা আমার ভাগ্যে যা আছে তাই হবে। তবে আর ওকে মৃতদেহ দেব না, বরং তোমাদের 3জনের দেহগুলো ফেরত দিলে ওগুলো দাহ করার ব্যবস্থা করে দেব। না কানাই, ও মৃতদেহগুলো ফেরত দেবে না। ও তো নরখাদক। আমাদের মৃতদেহগুলো ও একটু একটু ছিঁড়ে ছিঁড়ে খাবে। তাই তো তোমার কাছে এসেছি আমরা সাহায্য চাইতে। তুমি আমাদের দেহগুলো ওই শয়তানটার হাত থেকে রক্ষা করে দিয়েছো কানাই। ও আমাদের দেহগুলো মন্ত্র বলে আটকে রেখেছে। সে ঠিক আছে, তবে আমি কি করে কি করব? আমি তো এটাও জানি না যে ওই কাপালিক কোথায় রয়েছে। কোনো অসুবিধা নেই কানাই, আমি বলে দিচ্ছি শোনো। এই গ্রামের পশ্চিম দিকের একটি পুকুর পাড়ে সেই কাপালিক থাকে, আর সে আমাদের মৃতদেহগুলো ওই পুকুর পাড়ে একটি ঝোপের মধ্যে লুকিয়ে রেখেছে। ঝোপটা তুমি চিনতে পারবে। সেখানে 2টো কলা গাছ আছে, তার নিচেই আমাদের মৃতদেহগুলো রাখা আছে। তুমি শুধু একবার ওই মৃতদেহগুলো ওখান থেকে নিয়ে এসে সেগুলো দাহ করে দাও, তাহলেই হবে। আর
আর ওই কাপালিক, ওর কি হবে? ওকে নিয়ে ভাবনা নেই, ওর শাস্তি ও নিজেই পাবে। এখন বলো, তুমি কি ওই কাপালিকের থেকে মৃতদেহ এনে আমাদের উপকার করবে? অবশ্যই করব। লোভে পড়ে যখন ভুল কাজটা করেছি, তখন তার প্রায়শ্চিত্ত তো আমাকেই করতে হবে। সে আমার রোগ নাই সারলো, তাতে আমার দুঃখ নেই। এখন তোমাদের শান্তি দিতে পারলেই আমারও শান্তি। পরের দিন রাত্রিবেলা কানাই একটা ভ্যান গাড়ি নিয়ে গ্রামের পশ্চিম দিকের সেই পুকুর ঘাটের দিকে রওনা দিল। রাস্তায় চলতে চলতে কানাই শুধু চিন্তা করছিল, জিনিসটা মোটেও ঠিক হয়নি। এই পাপের প্রায়শ্চিত্ত তাকেই করতে হবে। সেই পুকুরের কাছে গিয়ে কানাই প্রথমে সেই কাপালিককে লুকিয়ে লুকিয়ে পর্যবেক্ষণ করতে লাগলো। সে দেখল কাপালিক গভীর সাধনায় মগ্ন, একটি লাল চিহ্নের উপর বসে এক মনে মন্ত্রপাঠ করে চলেছে। কানাই একটু চারপাশে চোখ ঘোরাতেই দেখতে পেল চারিদিকে অনেক ঝোপ জঙ্গল আছে বটে, তবে একটি জায়গায় দুটো মাত্র কলা গাছ দাঁড়িয়ে আছে, তার নিচের ঝোপ। কানাই তখন সেই দিকে এগিয়ে গেল। তারপর সেই তিনটে মৃতদেহ তার সেই ভ্যান গাড়িতে চাপিয়ে শ্মশানের দিকে চলল কানাই। তবে এই ব্যাপারটা কাপালিক তখন বুঝতে পারেনি। শ্মশানে নিয়ে এসে একটি চিতা সাজিয়ে কানাই তিনটি মৃতদেহকে চিতায় তুলে তাতে আগুন ধরিয়ে দিল। কিছুক্ষণ পর সেই কাপালিক সেখানে গজগজ করতে করতে এসে উপস্থিত হলো। এই কানাই, কিরে, তোর এত বড় সাহস, তুই মৃতদেহগুলো নিয়ে চলে এসেছিস? কে বলেছে আপনাকে যে মৃতদেহগুলো আমিই নিয়ে এসেছি? তুই ছাড়া আর কে নিয়ে আসবে রে? তুই একমাত্র জানিস আমার কাছে ওই মৃতদেহগুলো আছে। আর আমি একটু আগে ধ্যানে বসে জেনেছি ওই তিনজনের আত্মা এসেছিল তোর কাছে। তোর সাহস হলো কি করে রে মৃতদেহগুলো নিয়ে আসার? বেশ করেছি। আপনার মতো ঠগ মিথ্যেবাদীর কথায় রাজি হওয়া আমার একদম উচিত হয়নি। তবে আমি আমার ভুল বুঝতে পেরেছি, তাই আমি মৃতদেহগুলো পুড়িয়ে দিলাম। কি, তুই মৃতদেহগুলো পুড়িয়ে দিয়েছিস? আচ্ছা, ঠিক আছে। তুই তো এমনিতেই কিছুদিন পরে মরে যাবি, তোকে আর কিছু করব না, কিন্তু তোর মাকে আমি মেরে ফেলবো, তুই দেখে নিস। চিতার আগুন তখন দাউ দাউ করে জ্বলছে। কাপালিকের কথা শেষ হতে না হতেই একটা কালো পোড়া হাত চিতার মধ্যে থেকে বেরিয়ে এলো এবং কাপালিকের গলা চেপে ধরল। তারপর সেই পোড়া হাতখানা কাপালিককে চিতার মধ্যে টেনে নিল জ্যান্ত অবস্থায়।
কিছুদিন পর কানাই ক্লান্ত পরিশ্রান্ত মুখে শ্মশানের সেই কুঁড়ে ঘরে বসেছিল। টেবিলের উপর একটি চিঠি। চিঠিটা কানাইয়ের নামেই এসেছে আজকে, তবে সেটা খুলতে তার সাহস হচ্ছিল না। সে নিশ্চিত এটা তুষার কাকুর চিঠি। কানাই ভাবছিল এতে নিশ্চয়ই কোনো দুঃসংবাদ আছে। তখন কেউ যেন তার কানে কানে বলল, চিঠিটা খোলো কানাই। তারপর সে চিঠিটা খুলে সেটা পড়তে লাগলো। এটা তুষার কাকুরই চিঠি। তিনি লিখেছেন, বাবা কানাই, কিছুদিন পূর্বে আমার কথায় তুমি একটি পরীক্ষা করিতে দিয়াছিলে এবং তাহার রিপোর্ট আমি পাইয়াছি, এবং কথা জানাইতে খুব আনন্দ অনুভব করতেছি। তোমার দুরারোগ্য ব্যাধি এখন ক্রমশ সারিয়া উঠিতেছে। দুশ্চিন্তার আর কোনো কারণ নাই। ছুটি লইয়া কদিন মাকে নিয়ে এসে আমাদের বাড়ি হইতে বেড়াইয়া যাও। তোমার কাকিমাও তোমার মায়ের সহিত দেখা করিতে ইচ্ছুক। বাকি কথা আমাদের বাড়িতেই হইবে। ইতি তোমার কাকা, ডাক্তার তুষারকান্তি সরকার। খবরটা পড়ে কানাইয়ের খুশির অন্ত রইল না। এবার সে নিশ্চিন্তে মায়েরও চিকিৎসা করে মাকে সুস্থ করে তুলতে পারবে। এইসব ভাবতে ভাবতে কানাইয়ের সামনেই সেই 3টি মৃতদেহের আত্মা আবির্ভূত হলো। তাদের দেখে কানাই বলল, এই দেখো আমার কাকা কি লিখেছে। আমরা জানতে পেরেছি কানাই, আমরা জানতে পেরেছি তুমি সত্যি খুব ভালো। তাই তোমার সাথেও ভালোই হলো। সারা জীবন এই রকমই থেকো কানাই। আমাদের উপকার করার জন্যেও তোমাকে অশেষ ধন্যবাদ। আমরা এবার শান্তি পেলাম। আমরা এবার শান্তি পেলাম। কথা বলতে বলতেই তারা সেখান থেকে হাওয়ায় মিলিয়ে গেল।